টানা বৃষ্টিতে বিপর্যস্ত চট্টগ্রাম, পাহাড় ধসে 2 জনের মৃত্যু, 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা, রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি, ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক, বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ, রায় কাল। দেখছিলেন সংবাদ শিরোনাম। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে প্রায় 3 দিন ধরে দেশের বিভিন্ন স্থানে চলছে টানা বৃষ্টি। এর মধ্যেই চট্টগ্রাম মহানগরীর চশমাহিলের মেয়রগলি এবং সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে 2টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ 2 জনের মৃত্যু হয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কয়েকটি নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে জলাবদ্ধতা। বন্ধ সব ক্লাস পরীক্ষা। লাইন ডুবে থাকায় বন্ধ চট্টগ্রাম কক্সবাজার রেল যোগাযোগ। পাহাড় ধসে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশে সড়ক যোগাযোগও রয়েছে বিচ্ছিন্ন। আটকা পড়েছে 5 শতাধিক পর্যটক। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুমনি শুভ। চট্টগ্রামে বুধবার ভোর থেকেই মেঘে ঢাকা কালো আকাশ। কখনো ঝিরিঝিরি, আবার কখনো মুষলধারে ঝরছে বৃষ্টি। নগরের কোথাও কোথাও পানি জমেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 258 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস। ভারী বৃষ্টিপাতের ফলে শুধু জনদুর্ভোগই বাড়েনি, বাতিল হয়েছে একাধিক পরীক্ষা। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। জলাবদ্ধতা ও পরিবহন সংকটের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস পরীক্ষাও আছে বন্ধ। দুর্ঘটনা এড়াতে মিরসরাইয়ের সব ঝর্ণায় ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আমাদের সিটি কর্পোরেশন বা ওই যে আমাদের আর্মি কর্তৃক যে নালা এবং খালের কাজ ওনারা ধরছেন এদিকে, তো ওইটার কারণেও বিশেষ করে এখন নতুনভাবে এই বছর জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বর্ষাকালে আসছে আর যদি নালা কাজ চলাতে একটু পানিটা উঠে। নগরের মুরাদপুরের নিকটবর্তী এলাকায় রেল লাইন ডুবে আছে। এ কারণে চট্টগ্রাম কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সিটি মেয়র জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দিচ্ছেন। নিচু এলাকায় যেসব এলাকায় মানুষরা আছে, মানুষ কষ্টে ছিল, তারা জলাবদ্ধতায় নিমগ্ন ছিল, তারা অসম্ভব কষ্ট পেয়েছে। তা আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমি মনে করছি যে আমরা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনের রহমতে সবাই মিলেই এই দুর্যোগ থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। বৃষ্টি অব্যাহত থাকায় খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বিভিন্ন স্থানে ঘটেছে পাহাড় ধসের ঘটনা। এতে সাজেক, বাঘাইছড়ি ও লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন আছে। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়েছে। প্লাবিত হয়েছে জেলা সদর, লামা, আলীকদম ও নাইখাংছড়ি সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল। সকাল 6টা থেকে পানি বাড়তেছে। আমরা এই পর্যন্ত আসি, এখন তো 10টা-11টা বাজে গেছে, পানি কমতেছে না। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, আমাদের এখন চলাফেরা খুবই কষ্ট আর কি। দিনে দিনে বৃষ্টি বাড়তেছে, বাড়িঘর সব ডুবে গেছে, এমনকি চলাফেরা করার জন্য অসুবিধা হতেছে। এছাড়াও বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে বাড়ছে দেশের প্রায় সব নদ নদীর পানি। সিরাজুমনি শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে সারা দেশে আগামী 12ই জুলাই পর্যন্ত টানা বৃষ্টি ও পার্বত্য জেলায় পাহাড় ধসের শঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। এছাড়া দেশের কয়েকটা জেলায় বন্যার শঙ্কার কথাও জানান তিনি। এই যে এই বৃষ্টিপাত আরও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে, অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। তবে তীব্রতা একটু কম বেশি হতে পারে। ভারী বৃষ্টিপাত শুধু নয়, অতি ভারী বৃষ্টিপাতও হচ্ছে। যেমন বান্দরবনে গত 24 ঘন্টায় 314 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে 284 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাঙামাটিতে 287, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার কোথাও কোথাও এই ভারী বৃষ্টিপাতজনিত কারণে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা না, আশঙ্কা রয়েছে।
আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র স্থাপন থেকে শুরু করে সার্বিক প্রস্তুতি সাজানো হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন সুপারিশ, সংস্কারের অগ্রাধিকার এবং বাস্তবায়নের বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বিদেশি বিভিন্ন সংস্থার সংলাপের উদ্বোধনীতে এসব কথা বলেন তিনি। ইইউর অবজারভেশন মিশনের সুনির্দিষ্ট 19 প্রস্তাবনার কথা জানিয়ে তিনি বলেন, পরামর্শগুলোকে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন। EPD and IFES, thank you EPD for organising, also IFES for being a partner for the European Union in providing support for this particular exercise and beyond. And I recognise also the presence of other experts from internationally renowned election organisations in the room. All of this adds up to a very significant amount of expertise with us this morning. So, distinguished guests, ladies and gentlemen, good morning. My pleasure is to... The Election Commission has also undertaken its own post-election review, where there is a tangential association of European Union as well through IFES. Dr. Ali Mai, another good friend, is right here. He's working with us hand in gloves. We had countrywide programs with all the stakeholders, including political parties and others, so to harness the input that we receive from different ends and see how best we can synthesize them and take them into account. Democracy. তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষ। বৃহস্পতিবার রায়ের জন্য দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বুধবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী যে অংশটুকু বাতিল করেছেন, ওই অংশটুকু বাতিলের আবেদন জানান তিনি। অন্যদিকে রিটকারী সংগঠন সুজনের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শরীফ ভুইয়া পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চান। তবে জামায়াতের পক্ষের আইনজীবী শিশির মনির বলেন, সংসদের এখতিয়ারের হস্তক্ষেপ করা আদালতের ঠিক হবে না। তত্ত্বাবধায়ক সরকার সহ কয়েকটি বিষয় বাতিল চায় জামাত। পৃথক দুটি রিট আবেদনে চূড়ান্ত শুনানি শেষে 2024 সালের 17 ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়। সেই আপিল শুনানি শেষ করে রায়ের জন্য দিন ঠিক করেছেন আপিল বিভাগ। 2011 সালে 30 জুন জাতীয় সংসদে পাশ হয়েছিল পঞ্চদশ সংশোধনী। বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 11 দলীয় ঐক্য আয়োজিত সেমিনারে তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি জুলাই সনদ নিয়ে যে তামাশা শুরু করেছে তাতে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের আর বিশ্বাস করবে না। যারা জনগণের জনমতের উপর প্রশ্ন তোলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। সেমিনারে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজনে বক্তব্য রাখেন 11 দলের সিনিয়র নেতারা। আমরা বিরোধী দল দুটাকেই গ্রহণ করলাম, শপথ নিলাম। সরকারি দল একটা শপথ নিল, আরেকটা নিল না। দেরিতে এসে তারা ব্যাখ্যা দিলেন যে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা তখন সবকিছু মেনে নিয়েছিলেন। এটা আসলে তারা মনের দিক থেকে মেনে নেননি। রাজনৈতিক দল কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জাতির সাথে যদি এই ধরনের তামসা এবং প্রতারণা করা হয়, তাহলে ভবিষ্যতে মানুষ রাজনীতিবিদদেরকে আর সম্মান করবে না। যে এদের কথার 2 পয়সার কোন মূল্য নেই। এরা যখন তাদের সুবিধাজনক জায়গায় পৌঁছে যাবে, তখন জনগণের সাথে দেওয়া সমস্ত ওয়াদা ভুলে যাবে।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী আইরিন খানকে নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। আইরিন খান বর্তমানে জাতিসংঘের মতামত ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার উন্নয়ন ও সুরক্ষা বিষয়ক বিশেষ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে মানবাধিকার, সুশাসন ও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ হিসেবে আইরিন খান অত্যন্ত সুপরিচিত। বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের অবস্থান কার্যকরভাবে তুলে ধরা এবং দেশের কূটনৈতিক কার্যক্রমকে আরও গতিশীল করতে আইরিন খান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আইরিন খান ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ও হার্ভার্ড ল স্কুলে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। 2001 থেকে 2009 সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ছিলেন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2026 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2026 উদযাপন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ঢাকায় পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন, 56টি জেলা সদরে 7 দিন এবং 29টি উপজেলায় 3 দিনে বৃক্ষ মেলার আয়োজন করা হবে। দেশব্যাপী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বন অধিদপ্তর এরই মধ্যে 83,32,000 চারা রোপণ করেছে, যা চলতি বছরে লক্ষ্যমাত্রার প্রায় 17%। তিনি বলেন, রাজধানী সহ পুরো বাংলাদেশের সকল জেলা উপজেলায় পর্যায়ক্রমে পরিবেশ রক্ষায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 9 জুলাই 2026 তারিখে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছে। ঢাকাতে পরিবেশ মেলা ও মাসব্যাপী জাতীয় বৃক্ষ মেলার পাশাপাশি দেশের 7টি বিভাগীয় সদরে 15 দিন ব্যাপী, 56টি জেলা সদরে 7 দিন ব্যাপী এবং 29টি উপজেলায় 3 দিন ব্যাপী বৃক্ষ মেলা আয়োজন করা হবে। সচিবালয়ে যাওয়ার পথে বেইলি রোডে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানানো নিরাপত্তা কর্মী আব্দুস সালামকে উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সেক্রেটারি আতিকুর রহমান রুমন। উপহার পেয়ে তিনি বলেন, কল্পনাও করেননি তার মতো ক্ষুদ্র মানুষকে প্রধানমন্ত্রী মনে করবেন। আর্থিক টানাপোড়েনের বিষয়টি উল্লেখ করে তার ড্রাইভার ছেলের জন্য একটি চাকরির আবেদন জানান আব্দুস সালাম। পলাশ হোসেনের ক্যামেরায় নিয়াজ মাকদুমের প্রতিবেদন। ওনার বাপ ভালোবাসতাম, ওনাকে ভালোবাসি, ওনার মাকে ভালোবাসতাম, ওনার বাপকে ভালোবাসতাম, ওনাকে এখন ভালোবাসি, আমার কলিজার টুকরা। মুখের জড়তা নিয়ে আনন্দ প্রকাশ করছেন বেইলি রোডে অবস্থিত যমুনা ব্যাংকের বুথের নিরাপত্তা কর্মী আব্দুস সালাম। কারণ আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান তার জন্য উপহার পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে দিছে উপহার, এটা 2টা লুঙ্গি দিছে, একটা পাঞ্জাবি দিয়েছেন। দেখাই পাঞ্জাবি দেখাই, এই যে আমার জীবনের অনেক সাধনা। আমাকে উনি গিফট দিবে আমি কখনো কল্পনা করি নাই, কখনো। উনাকে আমি জান দিয়ে ভালোবাসি। আব্দুস সালামের গ্রামের বাড়ি পাবনার বেড়া থানায়। 25 বছর ধরে গাড়ি চালাতেন তিনি। স্ট্রোক করার পর 3 বছর ঘরবন্দি ছিলেন। অভাবের সংসারের চাকা সচল রাখতে 8 মাস আগে নিরাপত্তা কর্মীর চাকরি নেন তিনি। সচিবালয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে ধানের শীষ প্রতীক হাতে নিয়ে প্রতিদিন প্রধানমন্ত্রীকে স্যালুট জানান আব্দুস সালাম। প্রধানমন্ত্রীও তার স্যালুট গ্রহণ করেন। ডানিতে সালাম দিয়ে, ডান হাতে বাম হাতে দানের শীষ নিয়ে দাঁড়াই। উনি আমাকে ডেলি সালামের উত্তর দেয়। সচিবালয় যায়, আমি ওনাকে সালাম দেওয়ার পরে আমি নাস্তা খাই। তার আগে নাস্তা খাইতে বসি না। উনি যেদিন না যায় অনেক কষ্ট পাই। আমি জীবন বড় গাড়ি চালাচ্ছি, 70 পরিমাণ গাড়ি চালাচ্ছি 25 বছর। মাঝখানে এই স্ট্রোক করলাম 3 বছর 8 মাস আগে স্ট্রোক করলাম। স্ট্রোক করে বাসায় 3 বছর বসে ছিলাম।
এখন সংসার চলে না, এই জন্য আমার এটা কিছু করতে হবে। এই যে এখানে চাকরি নিয়েছি। একজন নিরাপত্তা কর্মীর এই আবেগকে মূল্যায়ন করতে তার বিষয়ে খোঁজখবর নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে আজ বেলা 11:30টার দিকে তারেক রহমানের পক্ষ থেকে আব্দুস সালামকে উপহার তুলে দেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তার বয়স যখন 17 বছর তখন থেকেই ধানের শীষকে বুকে ধারণ করেন জানিয়ে আব্দুস সালাম বলেন, দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সময় দিতে হবে, তাহলেই দেশ সামনের দিকে আগাবে। নিয়াজ মাখদুম, বাংলা ভিশন, ঢাকা। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সংগঠনের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না বলে জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, ভবিষ্যতে যাতে কেউ সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে। মুন্না বলেন, সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সারা বাংলাদেশে প্রায় 300 জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় এনেছে। এ সময় তিনি বলেন, সংগঠনের সুনাম ও আদর্শ রক্ষার্থে যুবদলের পক্ষ থেকে স্বপ্রণোদিত হয়ে অনেকের বিরুদ্ধে থানায় ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আলোচিত কিছু বিষয়ে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বানও জানানো হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনে যুবদলের 78 নেতাকর্মী শহীদ হয়েছেন বলেও জানান যুবদল সভাপতি। সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী এবং কোনো ধরনের বেআইনি অনৈতিক ও সন্ত্রাসী কার্যকলাপকে প্রশ্রয় দেয় না। সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ইতিমধ্যে সারা বাংলাদেশে প্রায় 300 জনের মতো নেতাকর্মীকে বহিষ্কার করার মাধ্যমে সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। আন্তর্জাতিক। ইরাকে শোকাবহ পরিবেশে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে সর্বস্তরের মানুষ। পবিত্র নগরী কারবালা ও নাজাফে প্রয়াত নেতার জানাজাকে কেন্দ্র করে শোকযাত্রায় অংশ নিয়েছে লাখো জনতা। আলী খামেনির কফিনবাহী বিমানটি মঙ্গলবার সন্ধ্যার পর ইরাকের নাজাফে পৌঁছালে বিমানবন্দরে শোকাবহ এক পরিবেশ তৈরি হয়। ইরাকে যাওয়া প্রতিনিধি দলে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কফিনটি গ্রহণের জন্য নাজাফের আল আশরাফ আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে আশেপাশের আরব দেশগুলো থেকে বিপুল সংখ্যক মানুষ কারবালার যাওয়ার সম্ভাবনা থাকায় আজ সরকারি ছুটি ঘোষণা করেছেন ইরাকের প্রধানমন্ত্রী। আলী খামেনি জানাজায় অংশ নিতে সকাল থেকেই শোক র্যালি নিয়ে রাস্তায় নেমে আসেন নাজাফের নগরবাসী। সকাল 6টায় নাজাফের এয়ারপোর্ট রোডের আল কুফা ব্রিজ থেকে কফিনবাহী গাড়ির বহর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণের জন্য যাত্রা শুরু করে। কারবালার গভর্নর জানিয়েছেন, কারবালায় জানাজা হবে স্থানীয় সময় বিকাল 4টায়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাজাফে প্রায় 6 কিলোমিটার আর কারবালায় 5.8 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা হবে। সার্বিক আনুষ্ঠানিকতা শেষে আলী খামেনির কফিন আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে। কাল বৃহস্পতিবার মাশহাদ শহরে আরেকটি শোভাযাত্রা ও জানাজার পর তাকে হজরত ইমাম রেজার মাজারে দাফন করা হবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। টানা বৃষ্টিতে আজও ডুবল চট্টগ্রাম। পাহাড় ধসে 2 জনের মৃত্যু। 4 বিভাগে আকস্মিক বন্যার আশঙ্কা। রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে বৃষ্টিপাত। আসন্ন স্থানীয় নির্বাচনে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ইসি। ইইউ সহ অংশীজনের সাথে বৈঠক। বিধি সংস্কারে মতামত নিচ্ছে কমিশন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া সংবিধানের 5ম সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ। রায় কাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।